শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। ঘরে ফিরছেন নাবিকরা, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নাবিকের পরিবারের সদস্যরা নিশ্চয়ই ভীষণ খুশি, কি বলছেন তারা এই বিষয়ে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে দীর্ঘ যে জার্নি শেষ করে নাবিকরা বাসায় ফিরেছেন। আমরা সকালে এসেছি এখানে, জাহাজের একজন ক্যাপ্টেন রয়েছেন, এখন আমরা আমার বাসায় এসেছি। আমার বাসায় আসলে আমাদের মতো অনেক দিন করছেন, কারণ যারা চেষ্টা করছেন, কারণ তারা দীর্ঘ যে জার্নি সেই জার্নি শেষ করে গতকাল গতকাল শেষ গতকাল সম্মেলনতা গতকাল বাসায় এসেছেন। আমরা এখন জানতে চাইবো আসলে জাহাজের চিফ অফ ক্যাপ্টেন আতিকুল্লাহ খানের বাসায় আসলে আপনি তো দীর্ঘ ছিলেন, আপনার এখন কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক বেশি ভালো। আমার জীবনের স্মরণীয় এবং আমার জীবনের সবচেয়ে সুন্দর, আমার জীবনের সবচেয়ে সেরা একটি দিন ছিল গতকাল, এবং যেটা রয়েছে এখনো রয়েছে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আসতেছে, সবার সাথে আহ, সবাইকে বুকে নিয়ে জড়িয়ে ধরছি। এর চেয়ে আনন্দ বা বাংলাদেশকে দেখছি, বাংলাদেশের মানুষকে দেখছি, আমার পরিবারকে দেখতে পাচ্ছি, আমার সন্তানদেরকে কোলে নিতে পারছি। এর চেয়ে আনন্দময় মুহূর্ত আমার মনে হয় আমার জীবনে আর কখনো আসেনি। এবং গতকাল সারা রাতে আমি ঘুমোতে পারিনি, যদি আমার রিলেটিভসরা ছিল, ওদের সাথে গল্প করেছি সারা রাত। এবং ওরা এখনো সকাল আবার আসবে, সব অন্যান্য বন্ধু বান্ধবরা। তো অনেক ভালো লাগার একটা মুহূর্ত, ভালো লাগার একটা দিন। আপনি তো আগেও সাগরে ছিলেন, তো এই যে দুশো যখন কত আপনার জাহাজে অ্যাটাক করে, তখন আপনার কাছে কিরকম মনে হচ্ছে? তখন তো আমি ওই নর্মাল কাজ করে আমি তখন রেস্টে ছিলাম কাজ করে। হঠাৎ করে শুনলাম অ্যালার্ম আসলো যে এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসলো, অ্যালার্ম দিল, তারপর অ্যানাউন্সমেন্ট আসলো যে এরকম সাসপেক্টেড পাইরেটস বোট অ্যাপ্রোচিং, এভরিবডি কাম টু ব্রিজ। তো আমরা ব্রিজে আসলাম। আসার পরে তখনও বিশ্বাস হচ্ছিল না যে এটা আসলে পাইরেটস বোট, কারণ ওরা তো ওই ফিশিং বোট গুলা ইউজ করে। তো আমি আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ এটা একটা নর্মাল ফিশিং বোট হয়, যেন এটা যেন পাইরেটস বোট না হয়। তো যখন স্পিড বোট নিয়ে ওরা আসছিল, এক সময় যখন দেখলাম যে গান আছে, একজন বললো গান আছে ওদের কাছে, তখন কনফার্ম হলাম যে না, দে আর পাইরেটস। তো তখন অনেক বেশি সবাই হয়ে গেল। তারপরে আমরা সবাইকে কাউন্ট করলাম, সবাইকে কাউন্ট করে সবাইকে বলা হলো যে সবাই কাম থাকো, উই হ্যাভ প্রসিডিউরস, আমরা ওগুলো ফলো করব। তারপরে ক্যাপ্টেন স্যার আমাদেরকে সিটাডেলে যেতে বললো, আমরা ওখানে চলে গেলাম একটা সুরক্ষিত জায়গা। তারপরে এই আপনার তারা বিভিন্ন অ্যাকশন নিচ্ছিল, বিভিন্ন জায়গায় অ্যালার্ট পাঠাচ্ছিল, বিভিন্ন অফিস আদালতের সাথে যোগাযোগ করছিল। তারপরে আমরা এক সময় শুনতে পেলাম যে এই আমাদের সবাইকে আবার ব্রিজে আসার জন্য বলা হলো, অ্যানাউন্স করা হলো। আমরা ব্রিজে এসে দেখলাম যে আমাদের এই দুজনকে তারা গান পয়েন্টে রেখেছে, অলরেডি তাদের ক্যাপচার করেছে। তো আমরাও সবাইকে শান্তভাবে ব্রিজে বসে থাকার জন্য বলা হলো। তো বসে পড়লাম। এর মধ্যে আবার তারা ফাঁকা ফায়ার করছিল এদিক সেদিক এলোমেলো। তো ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হলো। এর মধ্যে আবার চিন্তা করলাম যে বাসায় এই ঘটনাটা এখন তো কিভাবে জানাবো। সব মিলিয়ে একটা খুব খারাপ একটা দিন ছিল আর কি। আপনারা তো 23 জন ছিলেন, তার মধ্যে সবাই তো একই মন মানসিকতা না, কারণ অনেকে হয়তো ভয় পাইতে। সবাই 23 জনকে আপনারা কিভাবে মেনটেন করছেন? সবাই 23 জনকে কিভাবে সাহস রাখার জন্য বলেছিলেন? জি, আমাদের তো এক একজন এক এক রকম ছিল, বাট বেসিক্যালি আমরা সব সিমেনরাই মোটামুটি একটু, সিমেনরা সাপোজ টু বি স্ট্রং, একটু মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকতে হয় আমাদেরকে। তো আমাদের বিভিন্ন ট্রেনিংসও আছে, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, এগুলো নিয়ে অনেক ট্রেনিংও আছে আমাদের। তো আমরা চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য। তো যখন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেল, তখন কেউ কেউ দুই একজন হয়তো বা একটু প্যানিক হওয়ার মানে একটু বেশি ভয় পাচ্ছিল আর কি, কেউ কেউ বেশি ভয় পাচ্ছিল। ভয় সবার মধ্যে ছিল, কেউ শো করছিল না, আবার কেউ পারেনি, তারা শো করতেছিল। তো যারা এরকম ছিল, আমরা বিশেষ করে ক্যাপ্টেন এবং আমরা যারা সিনিয়ররা ছিলাম, আমরা সবাইকে সাহস দিতাম। তো যখন আমাদের অফিস থেকে যখন বিভিন্ন ভাবে আমাদের সাথে সাহায্য বা বিভিন্ন ভাবে ওরা আমাদের মনোবল শক্ত করার জন্য বিভিন্ন সহযোগিতা করছিল, আমাদের পরিবারের সাথে সবাই যোগাযোগ করছিল। তারপরে এই দেখলাম যে সারা বাংলাদেশের মানুষজন সবাই আমাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছিল, তখন আমরা আস্তে আস্তে মানে মানসিক ভাবে একটু চাঙ্গা হলাম আর কি। তো এরপরও মাঝে মধ্যে আমাদের মধ্যে
অনেকেই ভেঙে পড়তো বা কখন যাবে এটা তো জানতো না। তখন আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতাম আর কি। বিশেষ করে সিনিয়ররা এবং যার সাথে যাদের একটু ভালো ইয়ে আছে তারা ওভাবেই মোটিভেট করতো। একজনের একটু মন খারাপ হলে আমরা গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বিভিন্ন ভাবে তাকে মোটিভেট করার চেষ্টা করতাম। আপনাদের যে কেসারএম আপনাদের যে প্রতিষ্ঠান তার অঙ্গবিষয় অ্যাসোসিয়েশন তাদের সাথে আপনাদেরকে সবার কথা হয়েছে না একজনের কথা হয়েছিল, বা অথবা আপনারা তাদের সাথে সংযুক্ত কিভাবে বলেছিলেন যে আপনাদের এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, শুরুতেই তো ওই বলা হয়েছিল, আমাদের সিএসআর কে ফোন করা হয়েছিল যখন পাইরেটস বোর্ড অ্যাপ্রোচ করতেছিল তখনই। তো তখন সিএসআর বলছিল ঠিক আছে তোমরা শান্ত থাকো, তোমরা প্রসিজার ফলো করো, আমরা অ্যাকশন নিচ্ছি। এরপরে এই বিভিন্ন সময়ে তারা আমাদের কোনো নর্মালি ক্যাপ্টেন স্যারের সাথে যোগাযোগ হতো, এটাই হলো জাহাজের প্রসিজার। বাট আমাদের যখন পার্সোনাল কোনো প্রয়োজন হলে আমরাও অফিসকে বলেছি, যেমন কারো বাসায় টাকার প্রয়োজন হলে সে বলেছে যে আমার বাসায় একটু আর্থিক সমস্যা আছে, আমার বাসায় টাকা দিতে হবে, তখন অফিস ম্যানেজ করেছে। তাছাড়া এই অফিস আমাদের পরিবারের সাথে প্রতিদিন যোগাযোগ করতো। ওরা মানে আমাদের সাথে কথা হয়েছে কিনা এটা খবরাখবর নিতে আমাদের। তো কেএসআরএম কর্তৃপক্ষ আমাদের সাথে অনেক সুন্দর এবং অনেক মানবিক আচরণ করেছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আসলে আমাদের পরিবার এবং আমাদের পক্ষ থেকে। আপনারা তো 1 মাস ছিলেন, যেহেতু প্রথম বন্দী হওয়ার পরে 10 দিন পার হওয়ার পর, বা 1 মাসটা কিভাবে আপনাদের কেটেছে, কিভাবে আপনাদের সময়টা কেটেছে, বা পরিবারের জন্য কেমন লেগেছে? আহ, সময় বলতে আসলে অবশ্যই ভালো কাটছে। আমি বেশিরভাগই দেখেছি আমরা রাতভর ঘুমাতে পারতাম না, সবাই এমনি গল্প বা বিভিন্ন একটু কৌতুক করে বা এভাবে কাটানোর চেষ্টা করতাম আর কি। কেউ ঘুম ঘুম আসতো না কারণ, দু একজন হয়তো বা এমনি চোখ বন্ধ করে থাকতো। এই রাতভর ঘুমাতে পারিনি, আমি আমি নিজেও আমি একদম ঘুম পাইনি আমার। তো উৎকণ্ঠা ছিল যে অনেক অনেক চিন্তা হতো যে কখন যাব, জানতাম না। তো যেদিন এই ছাড়া পেয়েছি সেদিন সকাল দুপুর 12টার দিকে মাত্র জানতে পেরেছি যে আজকে দস্যুরা চলে যাবে। তো তার আগের দিনও আমাদের মধ্যে একটা আনসার্টিনিটি ছিল কবে নাগাদ যাব, তো জানতাম না এটা। 2 মাসও হতে পারে, 3 মাস, 4 মাস হতে পারে। তো সময়গুলো একদম কাটছিল না। আর আপনার সারা রাত যদি ঘুম না হয় তো দিনের বেলা আপনি মন মানসিকতা বা একটা ইয়েটা সাইকেলটা চেঞ্জ হয়ে গেলে আর ইয়ে থাকে না। আমরা নর্মালি জাহাজে যখন থাকি আমরা আমাদের একটা সাইকেলের মধ্যে থাকি। আমরা দিনে বলেন বা আমাদের ডিউটি টাইম ফিক্স করা থাকে, ওই সময় আমরা কাজ করি, আমাদের রেস্ট আওয়ার ফিক্স করা থাকে, আমরা ওভাবে একটা অভ্যস্ত। তো এখন হঠাৎ করে এরকম একটা বসে থাকতে আমাদের খুব ইয়ে হলো আর কি। জি, আপনি যেমনটা শুনছিলেন আসলে যে জাহাজের চিফ অফ ক্যাপ্টেন আতিকুল্লাহ খান, ওনার বাসায় আমরা এতক্ষণ ছিলাম, কারণ ওনার যে যে দুর্ঘটনাটা যে ঘটে এসেছে, আসলে যে ট্রমাতে উনি বেড়েছেন সেটি এতক্ষণ আমার অনুভূতিগুলো আমাদের জানাচ্ছেন। উনি এখন পরিবারের কাছে আছেন, ওনাকে পেয়ে আসলে ওনার পরিবারের সব সদস্য, বাবা মা, ভাই বোন থেকে শুরু করে অন্যান্য যারা স্ত্রী থেকে ছেলে মেয়ে সবাই আসলে খুব খুশি। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘরে ফেরা নাবিকদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাহাজ এমভি আব্দুল্লাহ নাবিক লক্ষ্মীপুরের আয়ুব খান ফিরেছেন পরিবারের কাছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, কি বলছেন আয়ুব এবং তার পরিবারের সদস্যরা? অরিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আব্দুল্লাহ জাহাজের যে নাবিক আয়ুব খান, যে তিনি তিনি চলে এসেছেন লক্ষ্মীপুরে। ভয়কে জয় করে আয়ুব খান লক্ষ্মীপুরে বাবা মার কোলে ফিরে এসেছে। প্রায় 12ই মাস যখন আব্দুল্লাহ নাবিকরা সোমালিয়া জলদস্যুর সাথে আটক হয়, তখনই তার পরিবারের সদস্যরা আতঙ্কে থাকেন। তার 10 থেকে 15 দিন পূর্বে আয়ুব খানের বাবা মারা যান, এবং বাবার শোক না সইতে আব্দুল্লাহ যখন জলদস্যুর রাতে আয়ুব খান আটক হন, তখন তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এর সাথে সাথে যে এখানকার স্থানীয় তার প্রতিবেশী ছিল, তার চাচাতো ভাই বা আত্মীয়স্বজন, তারাও কান্নায় ভেঙে পড়ে। তো গতকাল রাত আয়ুব খান যখন বাড়িতে ফিরে, তখন তার বাবা মা আশ্বস্ত হয় এবং তাকে জড়িয়ে ধরে দেশবাসীর প্রতি ধন্যবাদ জানান। তো আমরা এই বিষয়ে কথা বলবো আয়ুবের সাথে, যে আয়ুবের কাছে আমরা জানতে চাইবো যে আয়ুব যে প্রায় দুই মাস পর যত হাত থেকে ফিরে এসেছেন, আপনার এখন কেমন লাগছে এবং সেখানকার অভিজ্ঞতাটা বলবেন। জি, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর বাসায় ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, প্রফুল্ল লাগতেছে সবাইকে দেখে।
সবাই আমাদের জন্য দোয়া করছে, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে ওইখানকার পরিস্থিতি হচ্ছে আমাদের জন্য খুবই ভয়ানক ছিল, যদিও প্রথম দিকে, পরের দিকে আমরা কিছুটা কমফোর্ট ফিল করি যখন জানতে পারি যে টাকা কয়েকদিনের মধ্যে টাকা আসবে বা টাকা পাওয়ার পরে মুক্তিপণ পাওয়ার পর আমাদেরকে ছেড়ে দিবে। তো এই বিষয়গুলো যখন জানতে পারি আর টাকা পাওয়ার পর যখন ছেড়ে দেয়, তখন আমরা জাহাজের মধ্যেই আনন্দে উল্লাসে সময় কাটাতে থাকি। দেন হচ্ছে দুবাই, আমাদেরকে জাহাজ দুবাই আসে। দুবাই এসে আমরা কার্গো ডিসচার্জ করার পরে আমরা আবার নতুন করে কার্গো নিয়ে বাংলাদেশে ফিরে আসি। আলহামদুলিল্লাহ গতকালকে বিকালে আমরা চিটাগং বন্দরে সবাই, আমাদের ফ্যামিলি থেকেও লোকজন গেছে, সবার ফ্যামিলি থেকে, অফিস থেকে, দেশের সাধারণ জনগণও গেছে আমাদের রিসিভ করার জন্য। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। রাতের মধ্যে আমি বাড়িতে ফিরে আসি, এসে আম্মার সাথে দেখা হয়, এই আর কি। প্রথম যখন জ্যোতিষার আটক হন তখনকার পরিস্থিতি কিরকম ছিল? তখনকার পরিস্থিতি ছিল আপনার খুব ভয় কাজ করছে আমার মধ্যে, সবার মধ্যে খুব ভয় কাজ করতেছিল। তো আমরা জলদস্যুরা যখন আমাদের অ্যাটাক করে ফেলে, আমরা বন্দী হয়ে যাই, তখন হচ্ছে ওরা আমাদেরকে একটা কমন একটা ব্রিজ রুমে রাখতো আর কি। আমরা সবাই একটা ফ্লোরে ঘুমাইতে হতো, একই কষ্ট করে গাদাগাদি করে থাকতে হইতো, এই আর কি তখনকার। আর তখন যে আপনার ছিলেন, মানে কিভাবে ছিলেন, দিনগুলো কিভাবে কাটতো? দিনগুলো কাটতে হচ্ছে আমাদের, ওরা হচ্ছে আমাদেরকে স্বাভাবিক কোনো কাজকর্ম করতে দিত না, যেগুলো হচ্ছে না করলেই নয়। আমাদের ইঞ্জিন রুমে কিছু দুজন থাকা লাগতো, তো ওরা দুইজন ছুটি দিত, আর বাকি সবাইকে, দুজন ছুটি দিত বলতে দুজনকে ওরা নিচে যাওয়ার কাজ করতে দেওয়ার জন্য দিত, আর বাকি সবাই আমরা একসাথে ব্রিজে থাকতাম আর কি। আর ওই সময় খাওয়া দাওয়া বা অন্যান্য কোনো সমস্যা হয়েছে কিনা আপনাদের? খাওয়া দাওয়া প্রথম কয়েকদিন আমাদেরকে আমাদের যেই গ্যালি যেখানে রান্না করা হয়, রান্না করা শেষ হয়ে আমাদেরকে উপরে খাবার নিয়ে আসতে হতো, সবাই একসাথে খাইতে হতো। তো কয়েকদিন পর হচ্ছে ওরা আমাদেরকে আবার এই খাওয়ার ঘরে, মানে আমাদের যে মেসরুমে যেতে দিত খাওয়ার জন্য আর কি। আর হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে দিত, রোজা রাখতে দিত ওরা। ধন্যবাদ আইয়ুব খানকে। আইয়ুব খান যেটি জানাচ্ছিলেন যে তার বন্দি জীবনের কাহিনী, এবং তিনি যে দেশে ফিরে এসেছেন এবং বাবা মার সাথে একত্রিত হয়ে তারা যে পরিবেশ, তার যে মায়ের আনন্দ বার্তা নিয়ে আসছে। তো অরিন, এ ছিল লক্ষ্মীপুর থেকে জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে আইয়ুব খানের বাড়ি থেকে সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান আর ঠাকুরগাঁও থেকে সহকর্মী শাকিল আহমেদ এবং মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি। প্রথমে যাচ্ছি জামালপুরে মেহেদি হাসানের কাছে। মেহেদি, প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, আগামী 21 তারিখে জামালপুর জেলার 3টি উপজেলা পরিষদের কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামপুর উপজেলা, দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা। ইতিমধ্যে ইসলামপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম। সেখানে কিন্তু শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে আমরা কিন্তু ভিন্নতা লক্ষ্য করেছি দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলায়। দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একজন মহিলা আওয়ামী লীগ নেত্রী, সব মিলিয়ে 5 জন কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। তারা কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের প্রার্থনা করছেন। সেখানে কিন্তু আরেকটু ভিন্নতা লক্ষ্য করেছি, সেখানে সাধারণ ভোটারদের পাশাপাশি যারা বিএনপির তারা ভোটের দিন উপস্থিত না হলেও যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেদিন উপস্থিত থাকবেন। তাই নিয়ে কিন্তু একটি নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে রাজনীতির মাঠে। এবং এখন পর্যন্ত কোনো সহিংসতা না হলেও কিন্তু আমি একটু দেখাতে চাই, আমি এখন অবস্থান করছি বকশীগঞ্জ উপজেলাতে। বকশীগঞ্জ কিন্তু আগামী 21 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানেও কিন্তু বেশ প্রচারণা চলছে এবং কি সবাই কিন্তু যার প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছে।
করছেন। এখানেও যারা রয়েছেন তারাও কিন্তু সবাই আওয়ামী লীগের, অন্য কোনো দলের কিন্তু কেউ বা প্রার্থী হননি। এখানেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। এখানে নতুন একটি মেরুকরণ সৃষ্টি হয়েছে। বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন নূর মোহাম্মদ, তার ভাই কিন্তু এখানে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু তৃণমূলের কর্মীরা বলেছেন যে নূর মোহাম্মদ তিনি কিন্তু সুস্পষ্টভাবে লিখিত বক্তব্য দিয়েছেন যে তার ভাইয়ের পক্ষে তিনি নেই, তিনি নিরপেক্ষভাবে রয়েছেন। তারপরেও তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তার ভাইকে সমর্থন দিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। সবকিছু মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, কিন্তু সাধারণ ভোটাররা চাচ্ছেন যে তারা যেন নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে পারেন। এর জন্য যেন সুষ্ঠু পরিবেশ, নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা রয়েছেন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, তারা যেন এই ব্যবস্থাটুকু করে দেয়। সবকিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে 3টি উপজেলাতেই। কোনো রকমের সহিংসতার ঘটনা ঘটেনি এবং সাধারণ ভোটারদের উপস্থিতিতে আগামী 21শে মে সুন্দর একটি উপজেলা নির্বাচন উপহার দিবে জামালপুর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ উপজেলাবাসী, এমনটি প্রত্যাশা করেছেন সাধারণ ভোটাররা। অরিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অরিন। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হব ঠাকুরগাঁওয়ে, আমাদের সহকর্মী রয়েছেন শাকিল আহমেদ। শাকিল, আপনি জানাবেন সেখানে প্রচারণার খবর কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। একটু জানাতে চাই যে আগামী 21 মে ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। দুই উপজেলাতে ভোটার সংখ্যা 6,70,000। আমরা লক্ষ্য করছি যে ভোটাররা দিনরাত, যেহেতু আর কয়েকদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি ভোটাররা দিনরাত, প্রার্থীরা দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের কৌশল অবলম্বন করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য উৎসাহ দিচ্ছেন এবং প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন আমরা এই মুহূর্তে রয়েছি রানীশঙ্কল উপজেলাতে। এখানে ঘোড়া মার্কার প্রার্থী আহমেদ হোসেন বিপ্লব, তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু তার সাথে যুক্ত হব। এই যে আপনি প্রচারণা চালাচ্ছেন, তো এই ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং কি মনে হচ্ছে জয়ের ব্যাপারে আপনি? আলহামদুলিল্লাহ, আমি সাড়া ভালো পাচ্ছি। আমি আশাবাদী যে শতভাগ ইনশাল্লাহ আশাবাদী জনগণ সুষ্ঠু ভোট চাচ্ছে। সুষ্ঠু ভোট আমাদের এই উপজেলায় হলে আমার মার্কা, ঘোড়া মার্কা 21 তারিখে ইনশাল্লাহ জয়যুক্ত হবে। এবং পাশাপাশি কিছু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন রয়েছে। এই ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোতে আমি আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে আশা করছি এবং কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে যেগুলোতে প্রিজাইডিং অফিসার নিয়ে অনেক কথাবার্তা আসতেছে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অনেক রকম অনিয়ম করে। আমি এই জন্য সুষ্ঠু নির্বাচন দাবি করছি। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী আমার ঘোড়া মার্কা জয়যুক্ত হবে। আপনি যেমনটি শুনছিলেন, তিনি যেমনটি জানাচ্ছিলেন, তিনি কিছু ভোট কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি চাচ্ছেন যে এখানে যেন সুষ্ঠু পরিবেশে ভোট হয়। আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা এই ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল উপজেলায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। অরিন। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার মৌলভীবাজারে যুক্ত হব। আমাদের সহকর্মী রয়েছেন সালেহ এলাহি কুটি। সালেহ, আপনি জানাবেন মৌলভীবাজারের প্রচারণার খবর। ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার, আপনি জানেন যে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে এই 2টি উপজেলায় এই আগামী 21 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মৌলভীবাজারের এই নির্বাচনে যে গত 3টি উপজেলায় নির্বাচন যেভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল, সেভাবেই প্রত্যাশা করছেন ভোটাররা। তবে এইখানে রাজনগর ছাড়া মৌলভীবাজারে অনেকটা নিরুত্তাপ প্রচারণা চলতেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, মৌলভীবাজারের 2 জন প্রার্থী চেয়ারম্যান পদে নমিনেশন দাখিল করেছিলেন। আইনি জটিলতার কারণে এই মুহূর্ত পর্যন্ত 2 জন প্রার্থী কোনো প্রতীক নিয়ে প্রচারণা করতে পারতেছেন না। এখানে আরেকটি বিষয় জানাতে চাই যে যেটা হচ্ছে মৌলভীবাজারের মহিলা ভাইস চেয়ারম্যান তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে যারা আছেন তারাই প্রচার
প্রচারণা করছেন এবং চেয়ারম্যান প্রার্থীরা শুধু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতীক ছাড়া। এই মুহূর্তে বলা যায় যে অনেকটা নিরুত্তাপ এই মৌলভীবাজারের প্রচারণা। অন্যদিকে রাজনগর উপজেলায় সেটি হচ্ছে অত্যন্ত উচ্চপ্রকট পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। এখানে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান চেয়ারম্যান সহ আরও 2 জন প্রার্থী। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ঠিক তদ্রুপ তেমনিভাবে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ঘরানার প্রার্থীরাই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটাররা এখানে দ্বিধাদ্বন্দ্বে আছেন কাকে নির্বাচিত করবেন, কাকে ভোট দিবেন। এই নিয়ে ভোটাররা যেমন দ্বিধাদ্বন্দ্বে আছেন, দলীয় কর্মীরাও অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কাকে নির্বাচিত করবেন। তবে ভোটাররা বলছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য তারা প্রত্যাশা করছেন। আমার সাথে আছেন একজন প্রবাসী, যিনি ইতিমধ্যেই ভোট দেওয়ার জন্য এই মৌলভীবাজারে এসেছেন। তিনি বলবেন যে কোন ধরনের প্রার্থী তিনি প্রত্যাশা করছেন। আপনি কোন ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য? আমি সাদা মনের মানুষ, যার দ্বারা এই এলাকায় উন্নয়ন কাজ হবে এবং মানুষ সরাসরি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, এই ধরনের মানুষ নির্বাচিত হওয়ার জন্য আমি বলবো। আরেকজন প্রার্থী জানাচ্ছেন যে এই মৌলভীবাজারের নিরুত্তাপ নির্বাচন নিয়ে ওনার প্রতিক্রিয়া। বিষয় হলো মৌলভীবাজার যে 2 জন প্রার্থী, 2জনই পরিচিত মুখ। একজন অনেক আগ থেকেই পরিচিত এবং হেভিয়েট, আরেকজন নতুন চেয়ারম্যান ছিলেন, এক চেয়ারম্যান থেকে এখন আসছেন উপজেলার নির্বাচনে, উনিও পরিচিত। এখন আমরা ভোটারটা একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেছি, কাকে নির্বাচিত করি। আর 2 হলো এখন একই পরিবারের 2টা গ্রুপ হয়ে তৈরি হয়ে গেছে, একই দলের 2 জন প্রার্থী থাকায় এই মাঝে আমাদের সামাজিকভাবে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে, যেটা আমরা সামাজিক ভ্রাতৃত্ব বোধটা যেন নষ্ট না হয়, এটা নিয়ে আমরা খুব একটা টেনশনের মাঝে আছি। আপনি বলেন তো কোন যে নির্বাচনে কোন ধরনের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আপনি আশা করেন? আমি প্রথমত সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষভাবে, এবং যারা প্রার্থী যারাই আছেন আমি ওই ধরনের প্রার্থী আশা করি যিনি সবার গরিব দুঃখের পাশে সবসময় খেয়াল রাখবেন এবং তাদের পাশে সময় দাঁড়াবেন এবং সবসময় যাদের সাথে যোগাযোগ রাখা যায়। আপনি যেমনটি শুনছিলেন যে এই মৌলভীবাজারের যে 2টি উপজেলা, এই 2টি উপজেলায় হাওড় এবং চা বাগান সমৃদ্ধ এই 2টি উপজেলা, এখানে যারা চা শ্রমিকদের ভোট যারা পাবেন তারাই নির্বাচিত হবেন, এমনটাই প্রত্যাশা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন জনগণ এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী 21 মে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে উপজেলা পরিষদ এর নির্বাচিত করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। আসন্ন কোরবানি উপলক্ষে ব্যস্ততা বেড়েছে খামারিদের। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, গরু খামারিদের ব্যস্ততা নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন? অরিন, ধন্যবাদ। ঈদকে সামনে রেখে আমরা দেখেছি ময়মনসিংহের যারা খামারি রয়েছে তারা কিন্তু অনেকটাই ব্যস্ত সময় পার করছেন, অর্থাৎ তারা তাদের পশুকে পরিচর্যায় করতেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং অনেকেই বলছেন যে এবছর তারা যেভাবে পশু লালন পালন করেছেন, এবারে ঈদকে সামনে রেখে তারা কিন্তু অনেকটাই স্বপ্ন বুনছেন। আমি যদি বলি যে আমি এখন রয়েছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিকুলা ইউনিয়নের দক্ষিণ বাটিপাড়া গ্রামের একটি খামারে রয়েছে, অর্থাৎ জাকির হোসেন সুমন তিনি কিন্তু এই খামারটি গড়ে তুলেছেন। এই খামারে তার সবচেয়ে আলোচিত গরু হচ্ছে কালো মানিক। আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই, এই কালো মানিকের বয়স 8 বছর হয়েছে। বিগত 3 বছর ধরে এই কালো মানিককে বিক্রি করার চেষ্টা করছেন জাকির হোসেন সুমন, যদিও তিনি প্রত্যাশিত দাম না পাওয়ায় সেই কালো মানিককে কিন্তু বিক্রি করতে পারছেন না। অর্থাৎ এই কালো মানিকের ওজন 50 মণ এবং জাকির হোসেন সুমন এবার প্রত্যাশা করছেন যে এবছর হয়তো যদি তিনি এই কালো মানিক বিক্রি না করতে পারেন তাহলে তিনি কিন্তু অনেকটাই বিপদের মধ্যে পড়ে যাবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারেই বিশাল আকৃতির গরু, যদিও বলা হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা কুষ্টিয়ায় যুক্ত হব। আমাদের সহকর্মী রয়েছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি জানাবেন সেখানে ব্যস্ততা কেমন দেখছেন খামারিদের?
ধন্যবাদ অরিন। আসলে কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কুষ্টিয়ার খামারিরাও কিন্তু গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে। এবছর কুষ্টিয়ায় 19,000 খামারে প্রায় 2 লক্ষ গরু ছাগল লালন পালন হচ্ছে এবং এর মধ্যে কিন্তু কুষ্টিয়ার চাহিদা রয়েছে 1,24,000 এবং এই যে 76,000 বাড়তি সেটি কিন্তু অন্য জেলায় সরবরাহ করার মতো রয়েছে। এই যে আমি রয়েছি কুষ্টিয়া মজমপুরের আরশিনগর অ্যাগ্রো খামারে, এ খামারে কিন্তু আমরা যে কয়টা গরু দেখেছি প্রত্যেকটা গরুই কিন্তু তরতাজা এবং সতেজ। আমি খামারির সাথে কথা বলেছি, এখানে খামারি প্রাকৃতিক নিয়মে যেমন খড় ভুসি এবং প্রতিনিয়ত গোসল করানো থেকে শুরু করে গরু যে পরিচর্যা সেটা কিন্তু প্রাকৃতিক হিসেবে লালন পালন করছে খামারি। তো আমরা একটি জিনিস আপনি জানেন অরিন, যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু কুষ্টিয়ার গরুগুলো পছন্দের তালিকায় শীর্ষ থাকে যারা ব্যাপারী রয়েছে তারা। ইতিমধ্যে ব্যাপারীরা কিন্তু খামারগুলোতে আসতে শুরু করেছে এবং গরুর দাম দম হচ্ছে। খামারিরা যেটা বলছে, এবছর যদি ভারতীয় গরু না আসে তবে কিন্তু তারা লাভের মুখ দেখবে। যদিও এবছর কিন্তু গরুর যে খামার অর্থাৎ গোখাদ্য সেটির দাম কিন্তু মারাত্মকভাবে বেড়েছে, তাই তারা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে। তবে যদি ভারতীয় গরু না আসে তবে তারা লাভের মুখ দেখবে। আমার সাথে এই ফার্মের একজন খামারি রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের খামারে আমরা দেখতেছি যে অনেকগুলো গরু আছে এবং সতেজ গরু রয়েছে। আসলে গরু কিভাবে লালন পালন করছেন এবং কি খাওয়াচ্ছেন? না, আসলে গরু আমরা প্রাকৃতিকভাবে আমরা লালন পালন করছি এবং গরু আমরা কোনো কিনা খাদ্য আমরা দিই না। আমাদের এখানে ভুট্টা, পরিমাণ মতো ভুট্টা, ছোলা, খেসারি, গম এগুলো মিক্সড করে আমরা নিজেরাই ভাঙি সেই গরু খাওয়ানো হয়। এর সাথে ধানের গুঁড়া আছে, এর সাথে খুদের ভাত এবং ঘাস এবং বিচালি, এই হলো আমাদের খাদ্য তালিকায়। আর এমনি পরিচর্যার ক্ষেত্রে আমরা সবসময় আমাদের নিজস্ব যে যারা কাজ করে থাকে খামারে তারা কিন্তু সার্বক্ষণিক তাদের কাজ করে এবং দেখেন আপনি যে তাদের পর্যাপ্ত ফ্যানের বাতাস পর্যন্ত রাখা হয়েছে যাতে গরু এই গরমে কষ্ট না পায় এবং গোসল করানো হয় 3 বার এবং সবকিছু মিলাই পারিবারিকভাবেই একজন কৃষক যেভাবে পালন করে। আসলে গরু নিয়ে এবার কি লাভের বা লসের কোনো সংখ্যা দেখছেন কিনা? আসলে খামারিরা এমনি যেভাবে গোখাদ্যর দাম বেড়েছে, 1 হাতা বিচালির দাম যেখানে 6.5 টাকা, যেখানে আপনার 70 টাকা কেজি হচ্ছে আপনার গমের ছাল, সেখানে মানে লাভের প্রশ্ন ওঠে না। মূলত এই ব্যবসাটা যারা এই খামার করে তারা একরকম পশু প্রতি যাদের ভালোবাসা আছে তারাই করে থাকে। তা আমরা আশাবাদী যে এবার যদি ইন্ডিয়া থেকে গরু না আসে এবং আমরা খামারিরা সেই দাবি জানাবো, যেহেতু গোখাদ্যের মূল্য অনেক বেশি, এই চড়া মূল্যের খাওয়িয়ে যারা খামার টিকে রেখেছে, যদি ভারতের গরু প্রবেশ করে তাহলে আগামীতে কিন্তু খামারিরা হতাশ হবে এবং এই উৎসাহ থেকে তারা পিছিয়ে পড়বে। যেমনটি শুনছিলেন আসলে খামারি যেটি বলছিল যে আসলে এবার কিন্তু গরুর গোখাদ্যের দাম বেশি এবং যদি ভারতীয় গরু না আসে তবে কিন্তু তারা লাভের মুখ দেবে, আর যদি ভারতীয় গরু আসে তাহলে কিন্তু লোকসানের সম্মুখীন হবে। এ বিষয়ে আমি যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে এবছর গরু ছাগল মিলিয়ে কিন্তু কুষ্টিয়ায় প্রায় 2 লক্ষ পশু লালন পালন হচ্ছে এই কোরবানির ঈদকে সামনে রেখে। এর মধ্যে কুষ্টিয়ার যে চাহিদা সেটি হচ্ছে 1,24,000-এর মতো, অর্থাৎ 76,000 গরু কিন্তু গরু এবং ছাগল যেটি রয়েছে সেটি কিন্তু বাড়তি রয়েছে এবং যেটা বাইরের জেলায় সরবরাহ করা সম্ভব রয়েছে। তাই সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে সারা দেশের মতো কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার খামারিরাও কিন্তু ব্যস্ত সময় পার করছে গরু লালন পালনে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে কোরবানির পশু নিয়ে সর্বশেষ খবর। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এবার বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাজারে এসে কি বলছেন ক্রেতারা? হ্যাঁ অরিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গরম কিংবা বৃষ্টি যে কোনো অজুহাতেই কিন্তু তারা হাতে পেলেই কিন্তু আপনার পণ্যর দাম যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি করে ফেলে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটা হলো গাজীপুরের সবচেয়ে ক্রয় এবং বিক্রয়ের বাজার, চৌরাস্তা বাজার। এখানে কিন্তু আপনি জানেন যে দেশ টেলিভিশনে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করার পর থেকে কিন্তু এখানে যে বাজার কমিটি রয়েছে এবং প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং মনিটরিং করছেন। তো আজকে আমরা সকালে দেখেছি যে বাজার কমিটির যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের
সাহেবের নেতৃত্বে একটি টিম কিন্তু বিভিন্ন দোকানে দোকানে ঘুরে কিন্তু তারা খোঁজ খবর নিয়েছেন এবং মূল্য তালিকা আছে কিনা সেটা কিন্তু দেখভাল করছেন। তো সেরকমই কিন্তু আজকে চৌরাস্তা বাজারে সকাল থেকেই আমরা বিভিন্ন দোকানে কিন্তু আপনারা দেখেছি যে আমরা তাদের যে মূল্য তালিকা সেটা কিন্তু টানিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এক সপ্তাহ ধরে কিন্তু চৌরাস্তার বাজারটা স্থিতিশীল রয়েছে। আপনি জানেন যে এক সপ্তাহে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, তার ফলে কিন্তু সাধারণ যে খেটে খাওয়া মানুষ আছে অর্থাৎ দিনমজুর, তাদের কিন্তু আপনার যে বাজার করার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তো আপনারা জানেন যে সবকিছুতে এই মূল্য বৃদ্ধির ফলে কিন্তু নিম্ন আয়ের মানুষ কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে তারা বাজার ব্যবস্থা নিয়ে। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে সবগুলো বাজারেই কিন্তু আমরা ঘুরে দেখেছি যে আপনার বাজার কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে এবং মাংসের বাজারও ঠিক একই অবস্থা। আজকে যদি মাংসের বাজার আমি দেখাতে চাই, এখানে কিন্তু 750 টাকা দরে কিন্তু গরুর মাংস যেটা আছে বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি কিন্তু 220 টাকা থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। এভাবেই সবজি যা আছে 80 টাকার নিচে কোনো কিন্তু সবজি এই বাজারে নেই। তবে আমরা কথা বলার চেষ্টা করব যে বাজার কমিটির যে সভাপতি আছেন তার সাথে জিজ্ঞাসা করব, আপনারা যে এই যে মনিটরিং ব্যবস্থাটা দেখভাল করতেছেন, আপনারা কিসের জন্য এই যে দেখভাল করতেছেন এবং এর রেজাল্ট কি পাচ্ছেন আপনারা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাজারটা নিয়মিত মনিটরিং করছি। আমাদের সেক্রেটারি শাহজাহান খন্দকার সহ আমরা প্রতিদিনই বলছি যে প্রত্যেকটি দোকানের মধ্যে তাদের মূল্য তালিকা টানানো আছে কিনা সেটা দেখভাল করার জন্য এবং কোন কাঁচা মালগুলা কত বিক্রি হচ্ছে নিয়মিত যেন এটা মনিটরিং করা হয়। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের বাসন মেট্রো থানা রয়েছে, সেই আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আমাদের এর কাছ থেকে আপডেট নিচ্ছে যে আমরা বাজার নিয়মিত মনিটরিং করছি কিনা। আমরা দেখেছি যে এই দেশ টিভি যে নিয়মিত এই সম্প্রচার করার কারণে এই বাজারের মানুষের ক্রয় ক্ষমতার দিকে চলে আসছে। আমরা আশা করি যে সরকার যদি প্রত্যেকটি বাজারের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কমিটি করে একটু তদারকি করায় তাহলে দেখা যাবে যে দ্রব্যমূল্য আগের মতো আবার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। আপনারা দেখেন যে মাংস 750 টাকা সরকার যখন রেট দিয়েছিল সেইভাবেই বাজারে বেচা কিনা হচ্ছে। মুরগির রেটও কিন্তু অলরেডি কমে গেছে, কারণ নিয়মিত যেভাবে সাক্ষাৎকার নিচ্ছে দেশ টিভি, দেখা যায় যে তারা যেভাবে নিচ্ছে এই কারণেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। মানুষ ক্রেতারা অনেক খুশি যে তারা নিয়মিত বাজারে এসে তারা এটা প্রচার করছে। আমরা দেশ টিভি সাংবাদিক ভাইকে আমরা আন্তরিকভাবে গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই। অরিন, আপনি শুনলেন যেমনটা বলছেন বাজার কমিটির সভাপতি, ওনারা কিন্তু মানে প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন যে তাদের পাশাপাশি প্রশাসনের যে মনিটরিং যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা যদি আরও জোরদার করা হয় তাহলে হয়তো বা বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো আমরা বাজার থেকে দেখেছি বাজারে যে সব কিছুই কিন্তু গত সপ্তাহে যেরকম রয়েছে সেই রকমই কিন্তু পরিস্থিতি এই সপ্তাহেও কিন্তু বিরাজ করছে। অর্থাৎ সব কিছুই একটু সীমাবদ্ধতার মধ্যে রয়েছে এবং বেশি নিচ্ছে কিনা তারা কিন্তু শক্তভাবেই মনিটরিং করছেন। তারা বলছেন যে প্রচার মাধ্যম যেভাবে বাজারে লেগে রয়েছে এর জন্য কিন্তু তারাও সজাগ দৃষ্টি রেখেছেন প্রতিটি বাজারে এবং প্রতিটি ঘরে ঘরে কিন্তু প্রতিটি দোকানে দোকানে কিন্তু তারা আপনার খোঁজ খবর নিচ্ছেন, মূল্য তালিকা নিচ্ছে কিনা, কে বেশি নিচ্ছে কে কম নিচ্ছে। এভাবেই কিন্তু গাজীপুরের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। আপনি জানেন যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু যে বাজার ব্যবস্থা সেই বাজার কিন্তু ঊর্ধ্বগতির ফলে কিন্তু তারা এখন হাঁপিয়ে উঠছেন, হাঁসফাঁস করছেন তারা যে এখানে কিন্তু মানে একটি কিনলে আরেকটি কিনা যায় না এবং নানা অজুহাতে কিন্তু তারা সারা বছরই বাজারটাকে ধরে রেখেছে। আমরা ডিমের বাজারে ঘুরে দেখেছি যে ডিমের বাজারে কিন্তু ডজনে অর্থাৎ 20 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সবকিছু সুযোগ পেলেই কিন্তু তারা গরম কিংবা ঠান্ডা, শীত কিংবা বর্ষা সব কিছুতেই তারা কিন্তু একটি ইস্যু খুঁজে বের করেন এবং শক্ত সিন্ডিকেটের বলয় থেকে বের হয়ে আসাটাই কামনা করছেন সাধারণ যে জনগণ রয়েছে। অরিন, এই ছিল আমার কাছে চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।